দীর্ঘ 6 বছর পর দেশে ফিরছে সানি শিকদার। আজ থেকে 6 বছর আগে সানি ভাইকে প্রপোজ করায় তার শক্ত হাতের থাপ্পড় খেয়েছিল সারা। সেই মানুষটি 6 বছর পর দেশে ফিরছে শুনে পুরনো থাপ্পড়ে ব্যথা যেন আবারও জাগ্রত হলো। আচমকা হাত চলে গেল সারার ডান গালে। কি ভয়ানক দৃশ্য ছিল, ভাবতে গা শিউরে উঠে সারার। সারাকে নিজের ঘরে এইভাবে গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আরোহী ঘরে প্রবেশ করতে করতে রসিকতা কণ্ঠে বলে উঠল, কি রে সারা, পুরনো ক্ষত জেগে উঠল নাকি সানি ভাইয়ের আসার কথা শুনে? সারা নিজের গালে হাত ঘষতে ঘষতে রাগী সুরে বলে উঠল, মজা নিচ্ছিস ছাচ্চুন্নি? থাপ্পড়ের যে কি ব্যথা ছিল তুই একটা খেলে ঠিকই বুঝতি, তখন আর মজা নিতি না। আরোহী শব্দ করে হেসে উঠল। আরোহীর হাসির আওয়াজ কাটা গায়ে লবণ ছেটানোর মতো লাগছে সারার কাছে। সারা বিরক্ত হয়ে বলে উঠল, দেখ আরোহী, তুই যদি মজা নেওয়ার জন্য এখানে আসিস তাহলে যা আমার ঘর থেকে বের হয়ে, মজা করার মতো মুড নেই আমার। আরোহী এবার নিজের হাসি থামিয়ে সারার কাছে এগিয়ে এলো। বিছানায় বসতে বসতে বলে উঠল, আরে রেগে কেন যাচ্ছিস বান্ধবী, আমি তো মজা করছিলাম। সারা বেশ রাগান্বিত কণ্ঠে বলে উঠল, মজা তো করবি, আমি তো জানি থাপ্পড়ের কি ব্যথা ছিল। বিয়াদব রাক্ষস লোক একটা, এতটুকু একটা মেয়ের গেলে নির্মমভাবে হাত তুলে কেউ? আমি না হয় ছোট মানুষ ছিলাম, ভুল করতেই পারি। তিনি না বুঝে এভাবে মারবেন? কতটুকু বয়স ছিল, মাত্র 13 বছর। কতটুকু বয়স ছিল, মাত্র 13 বছর বয়স। বান্ধবীদের ফালতু কথা আর এই হিন্দি সিনেমা দেখে কি অদ্ভুত ভূত চেপে বসেছিল মাথায়। এমন একটা রাক্ষসে প্রপোজ করতে গিয়েছিলাম আমি, বুঝলে কি আর এই ভুল করতাম? এখন সামনে আসলে তার ছায়াও দেখবো না আমি। রাগে গজগজ করতে করতে একশ্বাসে কথাগুলো বলল সারা। মেয়েটার কোনটা ছিল তীব্র ক্ষোভ। আরোহী শুধু মিটমিট করে হেসে সারার কথাগুলো শুনছিল। আরোহী মুচকে হেসে বলে উঠল, এতটা ভাবনিস না, যদি আবার সানি ভাইয়ের প্রেমে হাবুডুবু খাস। সারা তেরে এসে আরোহীর সামনে দাঁড়িয়ে আরোহীর দিকে আঙ্গুল তুলে ঝাঁঝালো কণ্ঠে বলতে লাগলো, নর্দমার পানিতে ডুবে মরুক, সারা জীবন কুমারী থাকবো, তবু এই রাক্ষসটার প্রেমে পড়বো না। যে মানুষ এতটুকু একটা বাচ্চার গায়ে হাত তুলতে পারে তার প্রেমে হাবুডুবু, তার ছায়াও দেখবো না আমি। আরোহী বলল, না প্রেমে পড়লেই ভালো, তোদের বাড়ির ছেলেগুলো যা গম্ভীর, বাপরে আমার তো এদের দিকে তাকাতেই ভয় লাগে। সারা বলে, আজ তো একটা জেলখানায় থাকে আমি, অসহ্য। সারা আর আরোহী খুবই ঘনিষ্ঠ বান্ধবী। আরোহীর বাড়ি খানবাড়ির বিশাল বড় বাড়ি পেরিয়ে আর দু একটা বাড়ি পেরোতে হাফ বিল্ডিং একটা ছোট বাড়ি। 2-3 মিনিট দূরত্ব হবে আরোহী খানবাড়ি থেকে। সারার জন্য প্রায় বেশ খানিকটা সময় থাকতে হয় খানবাড়িতে। খানবাড়ির সদস্যরাও আরোহীকে বেশ স্নেহ করে থাকে। সকাল থেকে খানবাড়িতে নানা আয়োজন। বহু বছর পর খানবাড়ি সবার চোখের মনে বাড়ি ফিরছে। খানবাড়ি 2 ভাইয়ের একমাত্র আদরের বোন, ছোট বোন শায়লা বেগমের একমাত্র ছেলে সানি মেহরাজ। খানবাড়ি 2 ভাইয়ের একমাত্র আদরের ছোট বোন শায়লা বেগমের একমাত্র ছেলে সানি মেহরাজ শিকদার হার্ট সার্জন বিভাগে পড়াশোনা শেষ করে আজ বাড়ি ফিরছেন। সানি মেহরাজ শিকদার খানবাড়িতে পৌঁছেছে প্রায় 9টার দিকে। সকলের জন্য টুকটাক কিছু না কিছু উপহার এনেছে সবাইকে, সেগুলো দেওয়া হলেও সারাকে এখন কিছু দেওয়া হয়নি। এখন পর্যন্ত সারা তার সাথে দেখাও করেনি। সানি মেহরাজ শিকদার মানুষটা অপ্রয়োজনীয় কথা খুবই কমই বলে। তার কথা চলাফেরা পোশাক সবসময় মার্জিত। বড়দের সাথে আজ পর্যন্ত উঁচু গলায় কথা বলেনি সানি, সেই জন্য বড়দের আরো স্নেহের পাত্র সে। বিশেষ করে খানবাড়ি বউদের কাছে খুবই স্নেহের। সানি মেহরাজ শিকদারের বাবা মারা যায় 8 বছর বয়সে। তখন থেকেই তারা শায়লা বেগম আর সানি খানবাড়িতেই থাকে। সকলের সাথে কুশল বিনিময় করে নিজের ঘরে বিশ্রাম নিচ্ছিল সানি। এমন সময় আগমন খানবাড়ির সব থেকে ছোট সদস্য আয়রা। বয়স 12 বছর হবে আয়রার। সানি ডেকে পাঠিয়েছিল আয়রাকে। আয়রাকে আসতে দেখে বিছানা থেকে উঠে বসে সানি। আয়রা বলে, ভাইয়া ডেকেছিল আমাকে? মুস্কি হেসে জবাব দিল সানি, আপু, তোমার সারা আপু কোথায়? আয়রা বলল, আপু তো ঘরে, আপনার সাথে দেখা করেনি সারা আপু। আসলে আপুর কি যেন হয়েছে, সকাল থেকে ঘর থেকে বের হয়নি। আমি কি ডাক দিব আপুকে? সানি বলল, না দরকার নেই। সানি বিছানার পাশে রাখা একটা প্যাকেট হাতে নিয়ে আয়রার হাতে দিয়ে বলে, যাও এটা তোমার সারা আপুকে দিয়ে দিও। আয়রা বলল, এটা কি সারা আপুর গিফট? সানি মুস্কি হাসি রেখে জবাব দেয়, সানি সবার জন্য গিফট এনেছে। ভাবতেই ছোটখাটো বিষম খেলো সারা। আরোহী বিছানায় বসে পা দুলাতে দুলাতে বলে, মানুষটাকে কত কি বললি, দেখ সেই মানুষটা তোর জন্য গিফট আনতে ভুলেনি। সারা বিরক্ত হয়ে বলে, ওকালতি করবি না তো, সবার জন্য গিফট এনেছে, তাই ভদ্রতার খাতিরে আমার জন্য গিফট এনেছে। সে তো ভদ্রতার খাতিরে গিফট এনেছে, তুই তো ভদ্রতার খাতিরে মানুষটার সাথে দেখাও করলি না। কতবার ডাকলো সবাই, তোর ফুপিমুনি কি ভাববে বলতো? সারা বলল, যে যার ইচ্ছে ভাবুক, ওই রাক্ষসটার সামনে আমি যাচ্ছি না ব্যাস। আরোহী বিছানা থেকে গিফটের প্যাকেট হাতে নিতে নিতে বলে, তুই থাক তোর মতো, আমি তো দেখি ডাক্তার সানি মেহরাজ শিকদার কি গিফট এনেছে। সারা বিরক্ত হয়ে বলে, দেখ আর পারলে নিয়েও যা, লাগবে না আমার ওই মানুষের গিফট। গিফট পেতে কার না ভালো লাগে। সারা উপরে রাগ দেখালেও কি গিফট দিয়েছে জানার বেশ আগ্রহ, কিন্তু আত্মসম্মান রক্ষার্থে বলতেও পারছে না। সারা আর চোখে দেখছে আরোহীর গিফট খোলার দৃশ্য। গিফটের প্যাকেট খুলে দুজনের চোখ কপালে। একটা গর্জিয়াস গ্রাউন্ডের একটা সাধারণ 3 পিস।
দুটো ড্রেস অসম্ভব সুন্দর, আরোহী বিস্মিত হয়ে বলে চয়েস আছে বলতে হবে। সারা অবাক হলেও আরোহীকে বুঝতে দিল না, একটু ভাব নিয়ে বলে বিদেশি গার্লফ্রেন্ডকে গিফট করে না, এই জন্য তো ভালো বুঝে। আরোহী একবার সারার দিকে তাকিয়ে আবার গিফট দেখায় মনোযোগ দেয়। অনেক রকম চকলেট, চোখ পড়ে লাল রঙের একটা বক্সের দিকে। অনেক কৌতূহল নিয়ে বক্স খুলে আরোহী। বক্স খুলে আরোহী আর সারা আরো অবাক হয়ে যায়। খুবই সুন্দর একটা লকেট, ডায়মন্ডের এস লেখাটি জলজল করছে। আরোহী অবাক হয়ে বলে এ কি সারা, এ তো দেখি দামি গিফট, রহস্য কি বলতো? সারা এবারও তার ভাবমূর্তি বজায় রেখে বলে এগুলো গিফট আহামরি কিছু না, এইসব গিফট আমরা একে অপরকে দিয়েই থাকি। আরোহী দীর্ঘশ্বাস ফেলে বলে হ্যাঁ, বড়লোক মানুষ তোমরা, বড়লোক ব্যাপার স্যাপার, আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আমাদের কাছে এসব বিশাল কিছু। সারা একগাল হেসে আরোহীর পাশে বসে আরোহীকে শক্ত করে জড়িয়ে ধরে আহ্লাদি কণ্ঠে বলে সারা, মেহরুন খানের একমাত্র বেস্ট ফ্রেন্ড তুই, আমরা দুজনেই বড়লোক। এখানে হুট করে বড়লোক মধ্যবিত্ত এসব কথা কোথা থেকে আসলো শুনি? দুইজনের মধ্যে খুনসুটির কথোপকথন চলল কিছু সময়। এরপর আরোহী চলে যায় তার বাড়ির উদ্দেশ্য। দুপুরে সবার ডাকাডাকির পরেও খেতে যায়নি সারা। সবারই সবার জেদ সম্পর্কে ধারণা আছে, একাই জেদ করবে আর একাই শান্ত হবে। এর আগে কেউ তার জেদ ভাঙাতে পারবে না। খান বাড়ির একমাত্র মেয়ে ছিল সারা, বহু বছর পর আয়রা আগমন, তাই সারার আদর একটু বেশি। তাই সারা জেদ নিয়ে খুব একটা বেশি কেউ গায়ে মাখলো না কেউ। আপাতত সবাই সানিকে নিয়ে ব্যস্ত। সারা সবার সাথে আজ খাবে না, উদ্দেশ্য সানির মুখোমুখি হবে না সে। সানিকে নিয়ে পুরো বাড়িতে যে আধিপত্য চলছে, বেশ অসহ্য লাগছে সারার সবটা। আসরের সময় বেশ খিদে পেয়েছে সারার। খিদের কারণে তার পেটে মহাভূমিকম্প শুরু করেছে এখন। আর না খেলে থাকা সম্ভব নয়, একে শান্ত করা জরুরি। সকাল থেকে সবাইকে মেজাজ দেখানোর কারণে কেউ আর ঘরে আসেনি। এর সবটাই দায়ী করলো সানিকে। মনে মনে ভীষণ বকলো সারা সানিকে। সারা ঘরের দরজা খুলে এদিক ওদিক তাকায়। সারা এক ঘর পরেই সানির ঘর। সারা উকি দিয়ে দেখার চেষ্টা করলো ঘরের দরজা খোলা নাকি লাগানো। ঘরের দরজা লাগানো দেখে স্বস্তির শ্বাস নেয় সারা। বিড়বিড় করে বলে যাক, জমের সামনে পড়তে হবে না। প্রবাদে আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। সারার সাথে প্রবাদটা সম্পূর্ণ মিলে যায় যে আজকে রান্নাঘরে থেকে খাবার নিয়ে সবে মাত্র কয়েক লোকমা খেয়েছে সারা, তখনই একটা পুরুষালী কণ্ঠ কানে আসে সারার। বড় মামি, বড় মামা কোথায়, নামাজে যাবে না? কণ্ঠটা দীর্ঘ বছর পর শুনলেও চিন্তা কষ্ট হলো না সারার। তেমনি গম্ভীর কণ্ঠস্বর, বড় রকম একটা বিষম খেলো সারা। অনবরত কাঁপছে মেয়েটা, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে মেয়েটার। হুট করে একটা পুরুষালী হাত পানির গ্লাস সামনে ধরে। সারা সেদিকে খেয়াল না করে একটা নিঃশ্বাস পানিটুকু খেয়ে ফেলে স্বস্তির শ্বাস নিয়ে বলে থ্যাংক ইউ। সানি গম্ভীর কণ্ঠে বলে ওয়েলকাম। মুহূর্তে চোখ জোড়া বড় আকৃতির ধারণ করে সারার। বিশাল আকৃতির বিস্ময় চোখ নিয়ে তাকায় সামনে থাকা মানুষটির দিকে। সাদা রঙের পাঞ্জাবি পরা, উজ্জ্বল শ্যামনা গায়ের রং, চুলগুলো গুছালো, মুখে চাপদারি, চেহারায় গম্ভীরতা। আরেক দফায় ক্রাশ খেলো সারা। সানি আর দাঁড়িয়ে না থেকে চলে যায় সেখান থেকে। কিছু একটা ভেবে সারা আবার নিজেকে ডান গালে হাত দেয়, কান্না জড়িত কণ্ঠে বলে আবার ধ্যাত, ভালো লাগে না। নিজের ঘরে পায়চারি করছিল সারা। বুকের ভিতর এখনো তুমুল ঝড় বইছে। কৈশোরের আবেগের বয়সে প্রথম ভালো লাগা ছিল সানি মেহরাজ শিকদার। সেই বয়সে নাটক, সিনেমা দেখে বরাবরই কল্পনা করা হতো নিজেকে। সারার ক্ষেত্রেও তেমনটাই ছিল। সানিকে সে ছোট থেকেই ভয় পেত ঠিকই, কিন্তু সেই বয়সেও আবেগের ফাঁদে পড়ে ভয় থেকে আবেগটাই কাজ করে বেশি। আর এই আবেগের ফাঁদে পা বাড়িয়ে এমন একটা কাজ করে বসেছিল সারা। আর এই শাস্তিস্বরূপ সানি মেহরাজ শিকদারের শক্ত হাতে একটা থাপ্পড়। সেই থাপ্পড় খাওয়ার পর সানির সামনে দাঁড়ায়নি সারা। তার গায়ে আজ অব্দি কেউ আর হাত তুলেনি, তাই অভিমানটা একটু বেশি কাজ করছিল। আরও অভিমান কাজ করছিল সানি একবারের জন্য এসে সারার কাছে ক্ষমা চায়নি। এরপর টানা 10 দিন সারা জোরে ভুগছিল, একবারের জন্য দেখতে আসেনি সানি সারাকে। তাই অভিমানটাও আরো ভীষণ রকমের গাঢ় হতে থাকে। তার 1 মাস পর পড়াশোনা উদ্দেশ্যে বিদেশে পাড়ি দেয় সানি মেহরাজ শিকদার। এই 1 মাস সারাও সানির সামনে যায়নি, আর সানিও সারার সামনে আসেনি। এরপর সানি বিদেশে পাড়ি জমালে সারা একবারের জন্য খোঁজ নেয়নি সানির। 6 বছর পর আবারও সানিকে দেখে তার চোখ যেন আটকে যায়। তার হৃদয়ে শুরু হয় ভয়ঙ্কর এক তোলপাড়। বিষয়টি ভাবতে খুবই বিরক্ত লাগছে সারার। সানির সেই গাঢ় চাহনি, তার অসাধারণ ব্যক্তিত্ব, তার কথা বলার বচনভঙ্গি, তার চলাফেরা, তার পোশাক কৈশোর বয়সে মনে জায়গা করে নিয়েছিল। সেই গাঢ় চাহনি, কণ্ঠস্বর আবারও তার জীবনে আগমন। তবে এই 6 বছরে তার মধ্যে আরও পরিবর্তন এসেছে। তার সৌন্দর্য যেন আরও বৃদ্ধি পেয়েছে। সারার চোখে বারবার ভেসে উঠছে লম্বা উজ্জ্বল শ্যামলা গায়ের রং, চাপদারি, গাঢ় চাহনি এক সুদর্শন পুরুষ। আর কানে ভাসছে তার গম্ভীর কণ্ঠস্বর। সারা আয়নার সামনে দাঁড়ায়, এরপর ডান গালের দিকে তাকিয়ে নিজেকে বলে দেখ, ভালো করে চেয়ে দেখ, নির্লজ্জ মেয়ে কোথাকার। ড্যাং ড্যাং করে নির্লজ্জ বেহার মতো ক্রাশ খাওয়ার মতো মানুষ পেলি না। এই দুনিয়ায় সানি মেহরাজ শিকদারের থেকে কি আর সুদর্শন পুরুষ নেই নাকি? এই তো আস্ত একটা রাক্ষস। 13 বছরের একটা বাচ্চা মেয়েকে যদি এত দূরে থাপ্পড় মারতে পারে, এখন তো তার 19 বছর বয়স, কয়েক মাস পর 20-এ পা রাখবে।
এখন তোর এত সুন্দর ফর্সা গুলুমুলু গাল নকশায় পাল্টে দিবে। না সারা, এটা কখনো হতে দেওয়া যাবে না। তুই কোনো ক্রাশ টাশ খাবিনি। এটা আতঙ্ক, সিডর, আইডল, ফোনি, বুলবুল, আমপান, ঝড় ছাড়া আর কিছু নয়। এই ভূত ছাড়াতে হবে সারা। সারা কিছু ভেবে নিজের ফোন বের করে ডান গালে সেলফি তুলে নেয়। এরপর নিজের ফোনে কভার ফটোতে লাগিয়ে হাসি মুখে বলে ওঠে, ডান। এমন সময় বাইরে চেঁচামেচি শুনে দরজা খুলে হালকা উকি দেয় সারা। খান বাড়ির ছোট ছেলে রবিউল খানের পুত্র আয়াত তৌহিদ খান বাদরের মতো ঝুলে আছে সানির গলা ধরে। সানি মুস্কি হেসে আয়াতকে জড়িয়ে ধরে আছে। সানির মুস্কি হাসি দেখে সারার মনটা আবারও আহত হলো। মন খারাপ করে পা বাড়ালো আবার নিজের ঘরের দিকে। আয়াত চেঁচিয়ে বলে, গুরু ভাই চলে আসছেন আপনি? এত বছর পর আপনাকে দেখে আমার অস্থির হৃদয় শান্ত হলো আজ। সানি আয়াদের মাথা গাট্টা মেরে মুস্কি হেসে বলে, অভিনয় কম কর একটু। আমি এসেছি সকাল আর তুই বিকেলে এসেছিস ভালোবাসা দেখাতে। বিশ্বাস করো গুরু ভাই, আমি ভোর সকালে চলে আসি, কিন্তু গাড়ির টায়ার মাঝ রাস্তায় এসে হাওয়া ছেড়ে দিয়েছিল। এর হাওয়া ভরাতে দেরি হয়। সানি মুস্কি হেসে বলে ওঠে, তুই যে বাদর, বাদরামি রয়েই গেল, আর শুধরালি না। আপনি গুরু, আমি শস্য, বুদ্ধি আমার কম, আপনি বুঝাই দিলে বুঝিতে আমি সক্ষম। সানি আয়াতকে নিজে থেকে সরিয়ে দিয়ে বলে, যা সর, তোর বাদরামি বন্ধ কর। চলবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো